দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়। আজ বাঙালির স্বরে আমি রয়েছি আপনাদের সাথে ডক্টর রয়। এই মুহূর্তে পশ্চিম বাংলার সবথেকে চর্চিত বিষয়, ইনফ্যাক্ট ভারতে এখন চর্চিত বিষয়টি হলো বাঙালি বিদ্বেষ। বাংলা বললেই সে বাংলাদেশি, বাঙালিদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি বা তার সাঙ্গপাঙ্গ টিএমসি মন্ত্রী মিনিস্টার, যত নেতা নেত্রী আছে, সাপোর্টার আছে, তারা বিজেপির বিরুদ্ধে সোচ্চার, ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক। বিজেপি সরকার মোদি অমিত শাহকে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা ভাষা বিরোধী বলে দাগিয়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জি নিজেই অ্যাসেম্বলি মিডিয়ার সামনে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী, যিনি মমতা ব্যানার্জির ক্যাবিনেটে, তিনি আন্দোলনের ডাক দিয়েছেন এবং কর্মসূচি ব্যক্ত করেছেন। তারা এও বলেছেন যে তারা পার্লামেন্টে এই ইস্যু নিয়ে কথা বলবে, বিজেপির এই পুশব্যাকের এগেইনস্টে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা ধরপাকড়ের শিকার হচ্ছে, তাদেরকে ঠেলে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং নিগৃহীত হচ্ছে। দিল্লিতে ইলেকট্রিসিটি কিংবা জলের লাইন কেটে দেওয়া হয়েছে, উড়িষ্যাতে ধরা পড়েছে, আটকে রাখা হয়েছে। বিভিন্নভাবে তাদের এগেনস্টে, বিজেপির এগেনস্টে নিষেধাজ্ঞার পোষণ করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। স্পোকসপারসন কুণাল ঘোষ বলেছেন, হেমন্ত বিশ্ব শর্মার একটা বক্তব্য শুনে তিনি বলেছেন যে হেমন্ত বিশ্ব শর্মার ক্ষমা চাওয়া উচিত এবং যদি কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢোকে সেটা দায় দায়িত্ব অমিত শাহর। দর্শকবৃন্দ, আপনারা প্রথমে ভিডিওটি শুনুন। প্রথমে আপনারা হেমন্ত বিশ্ব শর্মার ভিডিওটি শুনবেন, তারপরে মুখ্যমন্ত্রী এবং চন্দ্রিমা ভট্টাচার্য, পরে কুণাল ঘোষ স্পোকসপারসন। এই ভিডিও দুটিতে পার্টিকুলারলি হেমন্ত বিশ্ব শর্মা যা বলতে চেয়েছেন, যার ভাষা অসমীয় নয়, বাংলা, সে নিশ্চয়ই আসামিজ নয়। আর মমতা ব্যানার্জি দাবি করছেন যাদেরকে পুশব্যাক করে পাঠানো হচ্ছে, ধরা হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে, তারা সবাই ভারতীয়। ঠিক একই বক্তব্য দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও বলছেন যে এরা সবাই ভারতীয়। ভিডিওটি শুনুন আপনার। ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰততো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমাল, গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া NRCৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে, কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালেই হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশ্যন চলি আছে, চলি থাকে। বিধানসভায় সোচ্চার মুখ্যমন্ত্রী, যারা বাংলায় কথা বলেন তারাই বাংলাদেশি। কেন বাংলায় লোকেদের অত্যাচার করা হচ্ছে? বাংলায় কথা বলা কি অপরাধ? দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বাদ দেওয়া হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। কেউ নেপালি ভাষায় কথা বললে তাকে নেপালে পুশব্যাক করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়টি দেখা উচিত। বিধানসভায় আজ মন্তব্য মুখ্যমন্ত্রীর। 300-400 people are stuck up in a bhavan because they said you are Bangladeshi. They are not Bangladeshi. They belong to West Bengal, they belong to India, and they have shown their identity
but instead of showing the issue, বাংলা বললেই ধরো ওকে, পুড়ে দাও জেলে, থাকুক ডিটেনশন ক্যাম্পে, না হলে ডিপোর্ট করে দাও, অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক, উচ্ছেদ করতে হবে ওদের। তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। আগামী 16ই জুলাই বেলা এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল। এরা বাংলা ভাষী এবং বঙ্গবাসী, এদের বন্ধু নয়। বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে, বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে। হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে এই কথাটা বললেন, যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে, এদের ক্ষমা চাওয়া উচিত। আসামের মুখ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত। আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন, আপনাদের অমিত শাহের বিএসএফ এর পাহারা দেওয়ার কথা। আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা। আপনারা ভিডিওটি শুনলেন। আমি দর্শকবৃন্দ আপনাদের স্বার্থেই রাজনীতিটা একটু সরিয়ে রাখতে চাচ্ছি। কেন? মমতা ব্যানার্জি এবং চন্দ্রিমা ভট্টাচার্য বলতে চাইছেন যাদেরকে পুশব্যাক করা হচ্ছে তারা সবাই ভারতীয়, অর্থাৎ তারা ভারতের নাগরিক। এই মুহূর্তে ইন্ডিয়ার সব থেকে মেজর থ্রেট সেটা হলো অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং মুসলিম খাদ্যের অন্বেষণে নয়, এই দেশটাকে দুর্বল করে দেওয়ার জন্য তারা ঢুকেছে। ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বিভিন্ন রাজ্যে তারা বসতি গড়েছে। মমতা ব্যানার্জি এদেরকে বলছেন যে এরা ভারতীয়। সত্যিই কি এরা ভারতীয়? বাঙালি মানেই কি ভারতীয়? বাঙালি বলতে গেলে তাকে অবশ্যই বাংলা বলতে হবে, সেটাই স্বাভাবিক। তাহলে বাংলা বললেই কি সে ভারতীয়? বাঙালি হলেই কি সে ভারতীয়? কারণ পশ্চিম বাংলার পাশে আর একটা দেশ আছে বাংলাদেশ, সেখানে বাংলা ভাষা মাতৃভাষা, তারা বাঙালি। এবং তারা যদি কেউ বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গ বায়া সমগ্র ভারতে ছড়িয়ে পড়ে, সে বিজেপি শাসিত অবিজেপি শাসিত রাজ্য হোক, তারা কি ভারতীয়? মমতা ব্যানার্জি সেটাই দাবি করছেন। তাহলে মমতা ব্যানার্জি যে দাবি করছেন, এই দাবির সত্যতা কোথায়? বা চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করছেন যে এরা ভারতীয়, এই দাবির সত্যতা প্রমাণ করবে কে? মমতা ব্যানার্জি, নাকি ভারত সরকার, নাকি ভারতের পার্লামেন্ট, নাকি ভারতের কনস্টিটিউশন? মমতা ব্যানার্জি শুধু চেনেন ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড। এই দুটোই কি নাগরিকত্বের প্রমাণ? দর্শকবৃন্দ, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন। আমার কাছে এই মুহূর্তে আমার নিজেরই আধার কার্ড, এখানে অপর পিঠে লেখা আছে আধার ইজ এ প্রুফ অফ আইডেন্টিটি নট অফ সিটিজেনশিপ। একথার অর্থ হলো এই যে এই আধার কার্ডটিতে যার ছবি আছে এবং যার নাম আছে, যে নাম আছে, এই দুটো সত্য। অর্থাৎ ওই ব্যক্তির নাম যেটা লেখা আছে সেটা, এবং যে অ্যাড্রেসটা লেখা আছে ওই ব্যক্তি ওই নামে ওই অ্যাড্রেসে থাকেন। এর বাইরে এটা কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। দর্শকবৃন্দ, তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? আধার কার্ড সিটিজেনশিপের প্রমাণ নয়।
এবার দেখা যাক ভোটার কার্ডে কি আছে। এটা আমার ভোটার কার্ড। এখানে লেখা আছে এটি নির্বাচকের সচিত্র পরিচয়পত্র, ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড। এটা এখানে কোথাও লেখা নাই যে এটা একটা নাগরিকত্বের প্রমাণ। আপনি ভোট দিতে পারবেন। এখানে এও লেখা আছে যে এখানে যে বয়সটা দেওয়া আছে সেটা শুধু ভোটের ব্যাপারে প্রযোজ্য, এর বাইরে কোথাও এটাই যে এক্সাক্ট বয়স সেটা প্রুফ হিসেবে বলা যাবে না। অর্থাৎ মমতা ব্যানার্জি এবং চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা টিএমসির যত সাপোর্টার, সাঙ্গপাঙ্গ নেতা নেত্রী গভর্নমেন্টের এগেনস্টে যে বিষেধাগার উগরে দিচ্ছেন যে এদের সবার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আছে বলেই এরা ভারতীয়, এই যুক্তিটা কতটা গ্রহণযোগ্য বা আদৌ গ্রহণযোগ্য কি নাকি আদৌ গ্রহণযোগ্য নয়? আমি তো মনে করি আদৌ গ্রহণযোগ্য নয়। আপনারা কি বলেন দর্শকবৃন্দ? আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আমরা উত্তর পাবো কোথায়? আমি পশ্চিমবাংলাতে যে সমস্ত মুসলমান জন্ম নিয়েছেন তাদের কথা বলছি না, আমি অনুপ্রবেশকারীদের নিয়ে বলছি। তাহলে মমতা ব্যানার্জি কোথায় যাবেন? সংবিধান তো মানবেন, পার্লামেন্ট তো মানবেন, অ্যাসেম্বলি তো মানবেন, কারণ তিনি শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। কনস্টিটিউশনে কি লেখা আছে একবার দেখে নেওয়া যাক। দর্শকবৃন্দ, আমার হাতে এটা কনস্টিটিউশন। কি লেখা আছে? ইকুইজিশন অফ সিটিজেনশিপ আফটার জানুয়ারি 26, 1950। কিভাবে ভারতের সিটিজেনশিপ হওয়া যায় বা পরিচয় দেওয়া যায় যে আমি এখানকার নাগরিক। একটা হলো সিটিজেনশিপ বাই বার্থ, সিটিজেনশিপ বাই ডিসেন্ট, সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন। দর্শকবৃন্দ, আমি 5ম নাম্বার থেকে আসছি, ইনকর্পোরেশন। ইন্ডিয়া যদি কোনো ভূখণ্ড নূতনভাবে দখল করে তাহলে হোম মিনিস্ট্রি সেখানকার মানুষদের সিটিজেনশিপ দেবে কিনা তারাই ডিসাইড করবে। সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, অর্থাৎ বাইরের কোনো আমেরিকার কোনো নাগরিক যদি সিটিজেনশিপ হওয়ার জন্য অ্যাপ্লাই করে, যেমন আদনান স্বামী পাকিস্তান থেকে অ্যাপ্লাই করেছিল, তাকে সিটিজেনশিপ দেওয়া হয়েছিল সার্টেন পিরিয়ড, সার্টেন স্টেজের পরে, বৈধভাবে এদেশে বাস করার পরে। আর রেজিস্ট্রেশন কোনটা? রেজিস্ট্রেশন হলো এই, যদি কোনো ইন্ডিয়ান অরিজিন মানুষ বিদেশে জন্ম নেয়, তার অরিজিন ছিল, রুট ছিল ইন্ডিয়া, তাহলে সে অ্যাপ্লাই করতে পারে। অথবা কোনো বাইরের মানুষ এদেশের কোনো সিটিজেনকে বিয়ে করে, তাহলে সে অ্যাপ্লাই করার পরে সার্টেন স্টেজ, সার্টেন পিরিয়ডের পরে গিয়ে সে সিটিজেন হতে পারে, প্রোভাইডেড হি ইজ লিগালি লিভিং ইন ইন্ডিয়া। তাহলে বাকি থাকলো সিটিজেনশিপ বাই ডিসেন্ট। ডিসেন্ট কথার অর্থ হলো এই যে এ পারসন বোর্ন আউটসাইড ইন্ডিয়া on or after January 26, 1950 but before the 10th day of December 1992 if his father is a citizen of India at the time of his birth, or 2, on or after the 10th day of December 1992 if either of his parents is a citizen of India at the time of his birth, shall be citizen of India. অর্থাৎ তার ফাদার এবং মা বাবার দুজনেরই একটা ক্ষেত্রে শুধু ফাদারের সিটিজেনশিপ থাকলে হবে, আর একটা ক্ষেত্রে মা বাবা দুজনের সিটিজেনশিপ থাকলে হবে। এখন সিটিজেনশিপ বাই বার্থ, এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট। এখানে কি লেখা আছে? এভরি পারসন বোর্ন ইন ইন্ডিয়া, যিনি সিটিজেন হবেন সেই ব্যক্তি যদি ইন্ডিয়াতে জন্ম নেয় on or after January 26, 1950 but before the 1st day of July 1987, অর্থাৎ কেউ যদি 1950 পরে জন্ম নেয় এবং 1987 আগে
তাহলে সে সিটিজেন হবে, অথবা on or after 1st day of July 1987 but before the commencement of Citizenship Amendment Act 2003 and either of whose parents is a citizen of India at the time of his birth। অর্থাৎ যদি সে 1987 পরে জন্মায় এবং 2003 আগে জন্মায়, তাহলে সাথে তার পিতামাতা যদি এখানকার সিটিজেন হয় তাহলে সে এখানকার সিটিজেন হবে। আরো একটা কথা হলো এই যে one of whose parents on or after commencement of Citizenship Amendment Act 2003 পরে যদি both of his parents are citizen of India or one of whose parents is a citizen of India and other is not an illegal migrant at the time of his birth shall be citizen of India। অর্থাৎ এখানে একটা ডিমার্কেশন দেওয়া হয়েছে 1950 সাল, 1987 সাল, 2003 সাল। অর্থাৎ 1950 সালের পরে জন্ম কিন্তু 1987 আগে, তাহলে তার যদি জন্ম হয় তাহলে সে সিটিজেন। 1987 পরে যার জন্ম 2003 আগে, তাহলে তার জন্মের সাথে তার বাবা মার জন্ম বা সিটিজেন হতে হবে এখানকার। আর 2003 পরে যাদের জন্ম তাদের শুধুমাত্র ফাদার অথবা ফাদার মাদারের যে কোনো একজনের যদি সিটিজেনশিপ বা জন্ম এখানে হয়, আর একজন লিগাল মাইগ্রেন্ট হলে সে সিটিজেন হবে যদি তার জন্মের সময়। এই সিটিজেনশিপ বাই ডিসেন্ট অ্যান্ড সিটিজেনশিপ বাই বার্থ এর মধ্যে কথা কনক্লুশন হলো এই যে আপনি যদি সিটিজেন হতে চান তাহলে আপনাকে জন্ম সার্টিফিকেট থাকতে হবে, ফাদার মাদারের যে কোনো একজন অথবা দুজনের সার্টিফিকেট থাকতে হবে, অথবা জন্ম সার্টিফিকেট অথবা সিটিজেনশিপের সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট, সিটিজেনশিপের সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট। দর্শকবৃন্দ, তাহলে এই অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে ঢুকছে তাদের যদি জন্ম সার্টিফিকেট, ফাদার মাদারের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে কিভাবে তারা নাগরিকত্ব ভারতীয় হবে? তাহলে মমতা ব্যানার্জি যেটা দাবি করছেন, চন্দ্রিমা ভট্টাচার্য যেটা দাবি করছেন, সেগুলি সব ভুয়া, অগ্রাহ্য করা যায়, মান্যতা দেওয়া যায় না, কারণ কনস্টিটিউশন সেটা সমর্থন করে না। এর অর্থ দাঁড়ালো, এবার রাজনীতির কথায় আসি, যেটা মমতা ব্যানার্জি কিংবা তার দল করছে সেটা হচ্ছে গাজোয়ারি, একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করা বিজেপি গভর্নমেন্টের এগেনস্টে। কারণ সরকার পুশব্যাক 1947 পরে পুশব্যাক বহুবার করেছে। শুধু বিজেপি সরকার নয়, কংগ্রেস সরকার মনে হয় আরো বেশি পুশব্যাক করেছে। তখন কিন্তু এই রব ওঠেনি। রবটা বেশি করে উঠছে যখন ইউনূস সরকার আসার পরে অনুপ্রবেশ আরো বেড়ে গিয়েছে। শয়ে শয়ে লাখে লাখে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক সব জায়গায় ভরে গিয়েছে, এনক্রোচমেন্ট হচ্ছে, আসাম। ফলে এদেরকে উৎখাতের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাক্টিভ, শুধু দেশের কথা ভেবে, কারণ এরা দেশকে ভালোবাসে। মমতা ব্যানার্জির টার্গেট ভিন্ন। মমতা ব্যানার্জি চান ওদেরকে চুষে খেতে ভোটটা নেওয়ার জন্যে। চাকরি বাকরির কোনো গল্প নেই, শিক্ষাক্ষেত্রে তাদের অগ্রগতির কোনো গল্প নেই। কারণটা হচ্ছে সামনে 2026 ইলেকশন। এরকম একটা কনসেপশন বিজেপির এগেনস্টে ধরিয়ে দিতে পারলে, পথে নামলে
মুসলিম ভোট অনুপ্রবেশকারীদের ভোট আরো পোক্ত হবে, সলিডিফাই হবে। এটা হচ্ছে তার একটা ঘৃণ্য পলিটিক্সের উদাহরণ। মমতা ব্যানার্জি এগুলি বহুবার করে এসছে, সিএ এর এগেনস্টে করে এসছে, ওয়াকফ বোর্ডের এগেনস্টে করে এসছে। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা তার অসংলগ্ন ইনসেনসিটিভ রাজনীতির একটা অংশ। এটা ভারতের মানুষ, বাংলার মানুষ দেখে এসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্য হলো এই, কংগ্রেস কিংবা বিজেপি শাসিত রাজ্যে এটা হচ্ছে না। মমতা ব্যানার্জির মতো তারাও ভোট ব্যাংকে কাজ করে। তাদের ভোট ব্যাংকটা এই মুসলিম সম্প্রদায়ের উপরে নির্ভরশীল। বেসিক্যালি বিজেপি দলগুলি একটা মুসলিম লীগের পার্টি, তাদেরই অংশ। কারণ তাদের ডিমান্ড, মমতা ব্যানার্জির উদ্দেশ্য হলো পশ্চিমবাংলাকে একটা মুসলিম প্রদেশ তৈরি করা, কাশ্মীরের মতো। এটাই তার আইডিওলজি। এবং তিনি এক ধরনের মানুষকে খুব সুপরিকল্পিতভাবে, সচেতনভাবে উস্কে দিচ্ছেন এটা করার জন্য। এটা বাংলাস্থান কিংবা গজবাতুল হিন্দের অংশ হিসেবে মমতা ব্যানার্জি এটা করেন। কেন্দ্রীয় সরকার এই অনুপ্রবেশকারীদের তাড়াবে, সেটাই স্বাভাবিক, দেশের স্বার্থে তাড়াবে। মমতা ব্যানার্জির ভোটের স্বার্থে ইন্ডিয়ান গভর্নমেন্ট বসে নেই। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট লিখুন কমেন্ট বক্সে। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।